আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট ও ফাংশন। সেট আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট। আজকে আমরা দেখব হচ্ছে সেটের বিভিন্ন পদ্ধতি এবং সেটের কিছু বেসিক আলোচনা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে আমাদের সেট। সেট হচ্ছে কি, বাস্তব বা চিন্তা জগতে সকল বস্তুর সমাবেশ বা সংগ্রহই হচ্ছে আমাদের কি সেট। এই সেটের হচ্ছে আমরা দুইটা পদ্ধতিতে প্রকাশ করি। একটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতি কিভাবে আমরা বুঝবো যে এটা তালিকা পদ্ধতি? সেটের তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা সুনির্দিষ্ট নিয়মে সাজানো থাকে। আর সেটে যে গঠন পদ্ধতি রয়েছে, এখানে উপাদানগুলো একটি সুনির্দিষ্ট নিয়মে সাজানো থাকে না, এগুলো হচ্ছে একটা ধর্মের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো, আমি এটা বোঝানোর জন্য দুটি উদাহরণ দিয়েছি। প্রথমে আছে কি, দেখো তালিকা পদ্ধতিতে দেখো এ এবং বি দুটি উদাহরণ দিয়েছি। এখানে এর উপাদান সংখ্যা হচ্ছে a, বি এবং বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2, 4, 6। দেখো, এখানে প্রত্যেকটি উপাদান আমাদের হচ্ছে কমা দিয়ে আলাদা করা আছে এবং প্রতিটি উপাদান এখানে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। তাহলে এটি হচ্ছে সেটের কি তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতিতে কিভাবে আছে দেখো, এখানে কিন্তু আমরা কোনো উপাদানকে আলাদাভাবে প্রকাশ করি, উপাদানগুলোকে সুস্পষ্টভাবে প্রকাশ করে দিইনি। এখানে আমরা একটা ধর্মের মাধ্যমে প্রকাশ করেছি যে এক্সটা হচ্ছে কি সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে। এটা দ্বারা বোঝাচ্ছে যত বিজোড় সংখ্যা আছে স্বাভাবিক সবই হচ্ছে এই সেটের উপাদান, কিন্তু আমরা কিন্তু উল্লেখ করে দেইনি বা উপাদানগুলো আলাদাভাবে সুনির্দিষ্টভাবে প্রকাশ করে দিইনি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সেটের প্রথম যে অংশটি রয়েছে সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেট হচ্ছে কি, সসীম কথা মানে কি, যেটা হচ্ছে সীমা আছে বা লিমিট আছে, হ্যাঁ, যেটা আমরা কাউন্ট করতে পারি। তো যে সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের সুনির্দিষ্টভাবে মানে সংখ্যাগুলো উপাদানগুলো গণনা করা যাবে বা সেটা লিমিট দেওয়া আছে, সেটাই হচ্ছে আমাদের সেট, সসীম সেট। দেখো, এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এ একটা সেট যেটার উপাদান আছে 3টি XYZ, তাহলে এখানে উপাদানগুলো আমি কাউন্ট করতে পারছি, এটা একটা সসীম সেট। এরপরে দেখো বি একটা এক্সাম্পল আছে 3, 6, 9, এখানে ডট ডট দিয়ে লাস্ট যে উপাদান হচ্ছে 60, আমরা বুঝতে পারছি এটা 60 পর্যন্ত হবে। তাহলে এই সেটটিও হচ্ছে কি আমাদের উপাদান সংখ্যা কাউন্ট করা যাবে, তাহলে এটি একটি সসীম সেট। এরপরে কি আছে দেখো, যে এক্স প্লাস জেড এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে। এটা কোন পর্যন্ত মৌলিক সংখ্যা হবে? 30 থেকে বড় এবং 70 থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে এই সেটের উপাদান হবে। তার মানে এটাও আমরা কাউন্ট করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের সসীম সেট। এরপরে কি আছে দেখো, অসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যাবে না, সেটাই হচ্ছে কি বা যায় না, সেটা হচ্ছে কি আমাদের অসীম সেট। অসীম সেটে দেখো দুইটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটা সেট যেটা হচ্ছে 0, 1, 2, এখানে ডট 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 চলতেই থাকবে। আর হচ্ছে বাম দিক থেকে -1, -2 ডট 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 চলতেই থাকবে। এখানে কোন পর্যন্ত আমাদের হচ্ছে উপাদানগুলো চলবে বা কোন পর্যন্ত আমরা লিখবো সেটা কিন্তু এখানে দেওয়া নেই বা বোঝা যাচ্ছে না। তার মানে হচ্ছে কি এটা একটা অসীম সেট, এটা কতদূর পর্যন্ত যাবে সেটা লিমিট এখানে দেওয়া নেই। এরপরে কি আছে দেখো, এক্স প্লাস জেড এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা একটা হচ্ছে কি আমাদের অসীম সেট, তার কারণ হচ্ছে সকল বিজোড় সংখ্যা এখানে হবে। অনেকগুলো বিজোড় সংখ্যা আছে, এটা কাউন্ট করা যাবে না। কিন্তু যদি এখানে আমাদের একটা নির্দিষ্ট লিমিট দেওয়া থাকতো যে 30 থেকে বড়, 60 থেকে ছোট এর মধ্যে, তাহলে কিন্তু আমরা গণনা করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু সেটা দেওয়া নেই, শুধু বলা আছে যে সকল বিজোড় সংখ্যা। তার মানে এটি একটি কি সেট হবে? অসীম সেট। এরপরে কি আছে দেখো, ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই, সেটাই হচ্ছে কি আমাদের ফাঁকা সেট। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে x বিলংস টু n, মানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা হবে 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। আচ্ছা, 10 থেকে বড় আর 11 থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা কি আছে? না, নেই। তার মানে এই সেটটা, এটা আসলে কি হবে, এটা অ্যাকচুয়ালি ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড যে সেটটি আছে সেটাতে কি বলা আছে যে এক্সটা আমাদের স্বাভাবিক সংখ্যা হবে, এক্সটা হচ্ছে মৌলিক সংখ্যা হবে যেটা 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এমন কোনো কি মৌলিক সংখ্যা আছে? না, নেই। তার মানে এটা হচ্ছে কি হবে, ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের কোনো উপাদান সংখ্যা নেই। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সেটের সমতা। দুটি সেটের উপাদান যদি আমাদের একই হয় তাহলে সেটাকে আমরা সমান সেট বলতে পারি। এটাই হচ্ছে সেটের সমতা। এখানে কি আছে দেখো, এখন প্রথমে যে উদাহরণটি আছে, তিনটি উদাহরণ, এখানে তিনটা মান দিয়েছি, তিনটা সেট দিয়েছি, তিনটা সেট সমান সেট কিনা এখন যাচাই করবো। আচ্ছা, এখানে কি আছে দেখো, 3, 5, 7 তিনটে উপাদান আছে। এখানেও দেখো 3, 5, 7 দিয়ে এই সেটটি গঠিত। এখানে যে সি যে সেটটি আছে এখানের উপাদান সংখ্যাও কিন্তু 3, 5,
7। দেখো এখানে কিন্তু একটা জিনিস ভালো মতো খেয়াল করো, এখানে উপাদান কিন্তু 3টি, এখানে 4টি, এখানে 5টি। এখানে উপাদানের তারতম্য আছে, অর্থাৎ বেশি কম আছে, কিন্তু উপাদানগুলো কিন্তু আমাদের সেম 3, 5, 7। প্রত্যেকটি সেটই কিন্তু 3, 5, 7 উপাদান নিয়ে গঠিত। যেহেতু আমাদের উপাদান সংখ্যাগুলো এক, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে সেট 3টি সংখ্যা। এই হচ্ছে আমাদের সেটের সমতা, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি সমান সেট। দেখো এরপরে যে সেটটি আছে সেটি হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে একটি সেট থেকে অন্য একটি সেটকে বাদ দেওয়া বা বিয়োগ করা। দেখো এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, দুইটা পদ্ধতিতে আমরা হচ্ছে সেটের অন্তরটাকে প্রকাশ করতে পারি। তো এটা দ্বারা বোঝাবে হচ্ছে এ বাদ বি, এবং পরে যে অংশটা লিখেছি সেটা হচ্ছে কি এ বাদ বি, এ থেকে বি সেটটিকে আমরা বাদ দেব। এই হচ্ছে আমাদের সেটের অন্তর। আচ্ছা, এটা একটু ম্যাথের মাধ্যমে যদি আমরা দেখি, ধরে নেই যে এ একটি সেট, যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, আর অপর একটি সেট সেটা হচ্ছে বি, যার উপাদান সংখ্যা হচ্ছে 2, 3, 5। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা যদি সেটের অন্তর বের করতে চাই, এ মাইনাস বি বা এ বাদ বি, সেটা হচ্ছে কি দেখো মাইনাস না, এ বাদ বি, এর মান হচ্ছে কত 1, 2, 3, 4 থেকে আমরা হচ্ছে বি সেটটাকে বাদ দিব 3, 4, 5। আচ্ছা, এই সেট থেকে বি সেটকে যদি বাদ দিই তাহলে আমাদের কি থাকবে, দেখো এখানে দুইটি সেটের মধ্যে কমন মান হচ্ছে 2 এবং 3। কমন মানটা হচ্ছে বাদ চলে যাবে, বাদ গিয়ে আমাদের প্রথম যে সেটটি থাকে তার যে উপাদান সংখ্যা বাকি থাকবে সেগুলোই হচ্ছে কি আমাদের আনসার হবে। তাহলে প্রথম সেটে আমাদের কি বাকি ছিল 1 আর 4, এই দুইটাই হচ্ছে আমাদের আনসার। কেন 5 হবে না? কারণ আমরা যখন সেটের অন্তর বের করতে যাব সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে দুইটা সেটের মধ্যে প্রথম যে সেটটা থেকে আমরা বাদ দিচ্ছি অপর সেটকে, প্রথম যে সেটটি সেটার যে অবশিষ্ট মানগুলো থাকে সেগুলো হচ্ছে কি আমাদের সেটের অন্তর। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে আলোচনা সংশ্লিষ্ট যতগুলো সেট রয়েছে সবগুলো সেট একটা নির্দিষ্ট সেটের কি হয়, উপসেট হয়। বা আমরা বলতে পারি আলোচনার সংশ্লিষ্ট যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোর সকল উপাদান বা মান নিয়ে হচ্ছে আমাদের যে সেটটি, সেটি হচ্ছে কি আমাদের সার্বিক সেট। ধরো আমি 3-4টা সেট এখানে লিখি। একটা হচ্ছে এ, যেটা 1, 2, 3। বি একটা সেট লিখতে পারি 2, 4, 5। সি একটা সেট লিখতে পারি 7, 8। তাহলে আমাদের এখানে সার্বিক সেটে কি হবে? আচ্ছা, সার্বিক সেটটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল। তো এখানে আমরা এটাকে লিখতে পারবো 1, 2, 3, 4, 5, আর হচ্ছে 7, 8। দেখো এই যে তিনটা সেটের যে উপাদানগুলো রয়েছে এই সবগুলো উপাদান মিলিয়ে যে আমাদের মূল সেটটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কি সার্বিক সেট। এরপরে কি আছে দেখো, পূরক সেট। পূরক সেট হচ্ছে কি মূলত সার্বিক সেট থেকে ওই সেটটিকে বাদ দেওয়া। দেখো পূরক সেটটাকে আমরা দুইভাবে এটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এর উপরে সি দ্বারা, আর এর উপরে প্রাইম দ্বারা। তো এটা দ্বারা বোঝাই হচ্ছে যে আমাদের পূরক সেট, যেটা হচ্ছে আমাদের কত ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটটাকে কি দিতে হবে, বাদ দিতে হবে। তো আমরা যদি এখানে একটু মান ধরে করার চেষ্টা করি যেটা আসলে কিরকম আসতে পারে, ধরে নাও ইউ এই সেটটি, আর এ হচ্ছে আমাদের 1, 2, 3। তাহলে এই থেকে যদি আমরা ইউ থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কি আসে দেখো, ইউ থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে আসবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 7, 8 হচ্ছে আমাদের ইউ, বাদ যাবে হচ্ছে আমাদের এ হচ্ছে 1, 2, 3। আচ্ছা, এটা এখানে যে বাদ দেওয়ার নিয়মটি এটা হচ্ছে এই যে সেটের অন্তর সেম, যে আমরা একটা সেট থেকে অনেকটা সেট বাদ যখন দিব তখন দুইটা সেটের মধ্যে যে কমন উপাদান থাকে সেগুলো বাদ গিয়ে আমাদের যে প্রথম সেটে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে আনসার। এটাও সেম, দুইটা সেটের মধ্যে যে কমন মান সেগুলো বাদ দিয়ে আমাদের প্রথম সেটে যে উপাদানগুলো বাকি রয়েছে অর্থাৎ 4, 5, 7, 8 এই হচ্ছে আমাদের আনসার। 4, 5, 7, 8 এই হচ্ছে আমাদের পুরো সেট। এরপরে দেখো কি আছে আমাদের সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এখানে কমন এবং আনকমন যত মানই আছে সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের এই সেটটি হবে। তাই এটা আমরা করার চেষ্টা করি যে এ একটা সেট ধরে নিই যেটা হচ্ছে 1, 2, 3। বি একটা সেট 4, 5। তাহলে আমাদের এ ইউনিয়ন অফ বিটা কি হবে, এ উপাদানগুলো ছিল 1, 2, 3, আর বি এর উপাদানগুলো ছিল আমাদের 4 এন্ড হচ্ছে আমাদের 5। তাহলে দুইটা সেটের মধ্যে আমাদের কি নিতে হবে, প্রত্যেকটা সবগুলো উপাদান মিলিয়ে দুইটি একাধিক, এখানে আমরা যে সেটগুলো নিব
তাদের প্রতিটা উপাদান মিলিয়ে হচ্ছে যে সেটটি হবে সেটি হচ্ছে আমাদের কি সংযোগ সেট। তাহলে এখানে কি হবে 1 2 3 4 অ্যান্ড 5। দেখো দুইটা সেটের উপাদান নিয়ে আমাদের গঠিত হয়েছে, সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। এরপরে কি আছে দেখো সেট সেট বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি ইন্টারসেকশন। তো এখানে কি আসবে দেখো এটাও সেম। এইটাতে হবে কি দুই বা ততোধিক সেটের মধ্যে শুধুমাত্র যে কমন উপাদান বা সাধারণ যে উপাদানটা রয়েছে সেটাই হচ্ছে কি আমাদের সেট সেট। দেখো এখানে কি আসে এই একটা সেট, আর একটা সেট ধরে নিলাম বি। আচ্ছা এই দুটো সেটের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কি আসবে, এ সেটের উপাদান ধরে নিয়েছিলাম 1 2 3 অ্যান্ড বি সেটের উপাদান হচ্ছে আমাদের 3 অ্যান্ড হচ্ছে আমাদের 4। তাহলে এই হচ্ছে সে আমাদের ইন্টারসেকশন চিহ্ন। তো এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন উপাদান হচ্ছে শুধুমাত্র 3। এই হচ্ছে আমাদের সেট সেট। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে আমাদের নিশ্চিত সেট। নিশ্চিত সেট হচ্ছে আসলে কি দুইটা সেটের মধ্যে বা একাধিক সেটের মধ্যে যদি আমাদের কোনো কমন উপাদান না থাকে সেক্ষেত্রে আমাদের কি আসবে, অবশ্যই ফাঁকা সেট। সেটাই হচ্ছে আমাদের কি নিশ্চিত সেট। তো দেখো এখানে আমরা এটা একটু ম্যাথের আকারে প্রকাশ করি যে এ একটা সেট ধরে নিই, সেটা হচ্ছে আমাদের 1 2 3 অ্যান্ড 4। বি একটা সেট ধরে নিই, সেটা হচ্ছে 5 অ্যান্ড 7। আচ্ছা এবার এই দুটি সেটের মধ্যে কমন উপাদান নেওয়ার চেষ্টা করি। এ হচ্ছে আমাদের দেখো দুইটা সেট, এ একটা সেট ধরে নিয়েছি, বি একটা সেট আমরা ধরে নিয়েছি, এবং এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিতে চাই দেখো আমাদের কোনো কমন উপাদান নেই। আমাদের নিশ্চিত সেটের প্রথম প্রথম যে জিনিসটা দ্বারা আমরা বুঝবো যে দুইটা সেট বা একাধিক সেটের মধ্যে যদি আমাদের কোনো কমন উপাদান না থাকে সেক্ষেত্রে অবশ্যই আনসার কি ফাঁকা সেট হবে। এখানে যদি কোনো কমন উপাদান নেই তার মানে হচ্ছে ফাঁকা সেট। এটি হচ্ছে আমাদের সেই নিশ্চিত সেট। তিনটা সেট একটু কাছাকাছি, একটু ভালো মতো খেয়াল করো যে সংযোগ সেটের মধ্যে একটু মনে রাখতে হবে সংযোগ সেট হচ্ছে আমাদের একাধিক সেটের মধ্যে কমন সবগুলো উপাদান, কমন এবং আনকমন সবগুলো উপাদান মিলিয়ে যে সেটটা হয় সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। এটাকে আমরা ইউনিয়ন সেটও বলি। ইন্টারসেকশন বা হচ্ছে সেট সেট এটা হচ্ছে কি একাধিক সেটের মধ্যে শুধুমাত্র কমন যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি সেট সেট। এরপর হচ্ছে নিশ্চিত। নিশ্চিত হচ্ছে কি যদি আমাদের সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে, একাধিক সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে অবশ্যই সেটা ফাঁকা সেট, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে নিশ্চিত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেট এবং ফাংশন চ্যাপ্টারটিতে সেটের তিনটি অংশ, যে তিনটি মেজর অংশ তোমরা প্রায়ই হচ্ছে এইগুলোতে ভুল করো বা অনেকে বুঝো না, বুঝতে অসুবিধা হয়। তো তিনটি অংশকে আমি একসাথে একটি ক্লাসে নিয়ে এসেছি। দেখো প্রথমে এখানে আমাদের তিনটি টপিক হচ্ছে কি কি, উপসেট, প্রকৃত উপসেট, আর একটি হচ্ছে আমাদের শক্তি সেট। তিনটার মধ্যে আমাদের আসলে কি ডিফারেন্স আছে মূলত এটা আমরা একসাথে বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের প্রথম যে অংশটি আছে সেটা হচ্ছে আমাদের উপসেট। উপসেটটাকে কিভাবে আমরা বুঝবো যে এইটাই হচ্ছে আমাদের উপসেট। দেখো একটু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটি উদাহরণ পরপর দিয়েছি। প্রথম সেটটি একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এ একটা সেট এবং বি একটি সেট, এবং দুইটি সেট কি আমাদের উপসেট কিনা সেটা হচ্ছে আমরা দেখব। এখানে এ সেটটি হচ্ছে 1 2 5 আর হচ্ছে 6, আর বি সেটটি হচ্ছে কি আছে দেখো 1 2 5 6 আর হচ্ছে কত আমাদের 7। তো এখানে দেখো যে এই সেটটির মধ্যে এখানে আমাদের যে চারটি উপাদান রয়েছে 1 2 5 6, নিচে দেখো এই চারটি উপাদান মিলে গেছে, জাস্ট একটি মিলেনি। তো এই সেটটি হচ্ছে যে আমাদের এই যে সেটটি রয়েছে যে এ সেটটি আমরা বলতে পারবো যেহেতু এর উপাদানগুলো যা আছে সবগুলোই হচ্ছে আমাদের বিতে বিদ্যমান আছে, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে কি এ সেটটি হচ্ছে কি বি সেটের উপসেট। ওকে, আরেকটি হচ্ছে কি দেখো এম আর এন, এই দুইটার মধ্যে আরেকটু ভালো মতো খেয়াল করো যে আমাদের এখানে প্রত্যেকটি উপাদান 4 6 8, আমাদের সেকেন্ড যে সেটটি রয়েছে এন তার প্রত্যেকটি উপাদান মিলে যায়। যদি মিলে যায় তাও হচ্ছে আমরা এটাকে উপসেট বলতে পারবো। প্রতিটি উপাদান যদি মিলে যায় সেক্ষেত্রেও আমাদের উপসেট হবে। যদি একটি উপাদান আমাদের না মিল থাকে বা অমিল থাকে বা একটি উপাদান বেশি থাকে তাহলেও সেটা আমাদের উপসেট হবে। কিন্তু প্রকৃত উপসেট হতে হলে আমাদের কি হতে হবে দেখো, এটা যদি তোমরা একটা লাইনে মনে রাখার চেষ্টা করো তাহলে হচ্ছে সব থেকে বেশি সহজ হবে যে আমাদের অন্তত একটি উপাদান হচ্ছে কম থাকবে। এখানে এই সেটটিতে দেখো দুইটি উদাহরণ দিয়েছি এ এবং বি, এখানে এ এবং বি, কমপক্ষে একটি থাকবে, এর একাধিকও আমাদের কম থাকতে পারে, উপাদান কম থাকতে পারে, সেক্ষেত্রে ওইটা আমাদের উপসেট হবে। এ হচ্ছে কি দেখো এ আছে 1 3 5 7, এখানে 1 3 5 7 8, দেখো একটি উপাদান, এখানে একটি উপাদান আছে যেটা আমাদের কম মিলছে না।
সিমিলার ভাবে পরের উদাহরণটি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আছে 157, এখানে আছে 13457। তো এখানে দেখো প্রায় দুইটি উপাদান রয়েছে, যে দুইটি উপাদান হচ্ছে আমাদের মিলছে না। 35 মানে এটা হচ্ছে আমাদের কম আছে আমাদের এম এর মধ্যে। সিমিলার ভাবে এখানে দেখো একটি উপাদান, মানে অন্তত একটি বা তার থেকে একাধিক উপাদান আমাদের হচ্ছে কম থাকতে পারে, সেক্ষেত্রেও সেটা আমাদের প্রকৃত উপসেট হবে। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে একটা জিনিস আমরা যদি এক লাইনে মনে রাখার চেষ্টা করি যে অন্তত একটি উপাদান কম হবে বা তার থেকেও একাধিক হতে পারে, কম হলে সেটা আমাদের অবশ্যই অবশ্যই প্রকৃত উপসেট। কিন্তু যখন আমাদের উপসেট হিসাব করব তখন কিন্তু আমাদের এই অংশটাও আমাদের উপসেটে পড়বে, আবার যদি আমাদের প্রত্যেকটি উপাদান মিলে যায় সেক্ষেত্রেও সেটা আমাদের উপসেট হবে। আচ্ছা, এই ছিল আমাদের উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য। এরপরে দেখো কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের শক্তি সেট। শক্তি সেটটা আসলে কি, যে কোন একটা সেটের সকল উপসেটকে নিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। এখানে দেখো একটি সেট আমি লিখেছি, সেটা হচ্ছে 1 2 3। তো এই সেটটার ফার্স্টে আমরা উপসেট বের করার চেষ্টা করি। দেখো 1 2 3 উপসেট কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 2 হতে পারে। আমরা যদি এখন দুইটা দুইটা করে নিই, ফার্স্টে একটি একটি করে নিয়েছি, দুইটি দুটি উপাদান নেই, 1 2 1 3 2 3। এরপর আমাদের তিনটি উপাদানই হতে পারে, ফাঁকা সেটটা হচ্ছে কি আমাদের উপসেট। তাহলে দেখো এই যে উপসেটটি পেয়েছি, এটার যে সেট সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। অর্থাৎ উপসেটের মানগুলোকে যদি আমরা একটা সেটের মধ্যে নিয়ে আসি তাহলে সেটি হচ্ছে আমাদের শক্তি সেট। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট তিনটি জিনিসকে আমরা হচ্ছে সহজে বোঝার জন্য, যেন আমাদের এই তিনটি জিনিসের মধ্যে কোনো ঝামেলা না হয়। সব থেকে বেশি হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট, এটা তো তোমরা সব থেকে বেশি ভুল করো, যেন উপসেট এবং প্রকৃত উপসেটে আর কোনো সমস্যা না থাকে। তোমরা এই একটি বিষয় যদি খেয়াল রাখো তাহলে হচ্ছে আর কখনো কোনো উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে কোনো ঝামেলা হবে না। আমরা হচ্ছে এর আগের ক্লাসে কিছু বেসিক কিছু জেনেছিলাম, যে হচ্ছে সেট কত ধরনের বা হচ্ছে কিভাবে আমরা চিহ্নিত করব। তো সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের একটা ম্যাথ। দেখো প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2.1-এর 1 নাম্বার যে অঙ্কটি আছে সেখান থেকে দুইটি ম্যাথ, একটা হচ্ছে ক এবং পরেরটি হচ্ছে আমাদের খ, চ্যাপ্টার 2.1-এ। তো দেখো প্রথম যে ম্যাথটি রয়েছে এখানে আমাদের এই দুইটা ম্যাথে হচ্ছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো ক নাম্বার প্রশ্নটিতে কি বলা আছে, যে x বিলংস টু n such that x স্কয়ার, যেটা হচ্ছে x স্কয়ারের মানটা হবে 9 থেকে বড় এবং x কিউবের যে মানটি রয়েছে সেটা হবে কত, 130 থেকে ছোট। তো এখানে একটা জিনিস দেখো ভালো মতো খেয়াল করো, বলা আছে যে x বিলংস টু n, তার মানে হচ্ছে n হচ্ছে কি, n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমাদের বলে দেওয়া আছে যে এক্সটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। ওইভাবে করে যদি আমরা মানগুলো বসাই এবং তারা দুইটা কন্ডিশন ফিল আপ করে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো দেখো এখানে আমি হচ্ছে ফার্স্টে প্রথমে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখানে দেখো যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, এই যে এখানে দেখো যেহেতু nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর এখানে যেহেতু বলা আছে যে x এর যে মানটা রয়েছে সেটাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই কত হতে হবে, 9 থেকে বড় হতে হবে। এই জন্য লেখা আছে যে স্বাভাবিক সংখ্যার বর্গটি হবে 9 অপেক্ষা বড়। এবং পরে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে কি x কে কিউব করলে সেটা 130 থেকে ছোট হতে হবে। তাহলে তার ঘন x, এই যে দেখো ঘন হবে 130 অপেক্ষা ছোট, তার সেটটি হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তো দেখো এখানে আমাদের n যেহেতু স্বাভাবিক সংখ্যা, n কি হবে 1 2 3 4 5 6 ডট 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 এরকম একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এবার আমরা মানগুলো বসাবো। দেখো ফার্স্ট হচ্ছে n এর মান 1, n এর মান যদি 1 হয় তাহলে আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী 1 কে স্কোয়ার করলে হবে 1, যেটা হচ্ছে আমাদের 9 অপেক্ষা কি ছোট। কিন্তু আমাদের কন্ডিশনে ছিল 9 থেকে বড় হতে হবে, এটা আমাদের 9 অপেক্ষা ছোট, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। আর যখন আমরা এই 1টাকে পরবর্তী কন্ডিশনে বসাই যে 1 কে কিউব করলে কত হবে 1, এখানে বলা ছিল যে x, আমরা যে x এর মানটা নিব সেটাকে কিউব করলে 130 থেকে ছোট, তাহলে এখানে এই যে 1 কে কিউব করলে হচ্ছে 1, যেটা 130 থেকে ছোট। আচ্ছা এরপরে কি ধরবো, x এর মান 2, 2 হলে দেখো 2 কি স্কোয়ার করলে হচ্ছে কত হয় 4, প্রথম কন্ডিশন যেহেতু স্কোয়ার, x স্কোয়ার 2 কি স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, যেটা আমাদের 9 থেকে কি আছে ছোট, এটা হবে না, যেহেতু আমাদের 9 থেকে বড় মান নিতে হবে। এবং 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে আমাদের 8, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে x এর মান কিউব, যেহেতু আমরা x এর মান 2 ধরেছি, 2 কে কিউব করলে হচ্ছে 8, 8 হচ্ছে 130 থেকে ছোট, এটা কন্ডিশন ফিল আপ করেছে। আচ্ছা এরপরে দেখো x এর মান যখন আমরা 3 ধরবো, স্কোয়ার করলে 3 কি স্কোয়ার করলে হচ্ছে 9, আমাদের কন্ডিশনে ছিল 9 থেকে বড়, কিন্তু এটা 9 সমান এসেছে তাই এটা গ্রহণযোগ্য না। এবং 3 কে কিউব করলে হচ্ছে 27, যেটা 130 থেকে হচ্ছে আমাদের ছোট। আচ্ছা এরপরে দেখো
প্রথম তিনটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। এখানে প্রথম কন্ডিশনটা ফিল আপ করেন, প্রথম কন্ডিশনটা ফিল আপ করেনি, কিন্তু সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ফিল আপ হয়েছে। দেখো প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ হয়। আমাদের সেটে ওই মানগুলি নিতে হবে যেটা আমাদের প্রশ্নে দেওয়া দুইটি কন্ডিশনই, যে কয়টা কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন ফিল আপ করবে, বাট প্রথম তিনটি করে। এরপর দেখো এক্স এর মান হচ্ছে 4 যদি ধরি, 4 হলে কি হবে দেখো, 4 কে স্কোয়ার করলে প্রথম কন্ডিশনে যদি মান বসাই, 4 কে স্কোয়ার করলে 16, যেটা হচ্ছে 9 থেকে বড়। আচ্ছা, এবং 4 কে যদি কিউব করি সেকেন্ড কন্ডিশনের জন্য, 4 কে কিউব করলে কত আসে 64, যেটা 130 থেকে ছোট। দেখো এক্স এর মান যখন 4 ধরেছি তখন আমাদের প্রথম এবং সেকেন্ড দুইটা কন্ডিশন হচ্ছে ফিল আপ করেছে। এরপর এক্স এর মান 5, 5 হলে কি হবে দেখো, 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, যেটা হচ্ছে 9 থেকে বড়, এবং কিউব করলে হচ্ছে 125, যেটা 130 থেকে ছোট। দেখো এই দুটি মানই হচ্ছে আমাদের, দুইটা কন্ডিশন কি হচ্ছে ফিল আপ করেছে, 4 এন্ড হচ্ছে 5। এরপর যখন আমরা 6 নিব, দেখো 6 হচ্ছে যদি ধরি, 6 স্কোয়ার করলে হচ্ছে 36, যেটা 9 থেকে বড়, 6 কে কিউব করলে 216, যেটা 130 থেকে হচ্ছে কি হয়ে যায়, 130 থেকে হচ্ছে বড় হয়ে যায়। আমাদের কন্ডিশন ছিল 130 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। এখন তুমি যত মানই নাও না কেন, 6 এ কিউব করেছে 216 এসেছে, তুমি 7, 8, 9 যত মানি নিবে সবগুলো মানি 130 থেকে কি আসবে, বড় আসবে, তাহলে ওগুলো আর গ্রহণযোগ্য হবে না। আমরা বুঝতে পেরেছি এরপরে মানগুলো নিলে আমাদের কন্ডিশন দুটোকে ফিল আপ করবে না, তাই আর মানগুলো দেখাইনি। দেখো এখানে কি আছে, 4 এবং 5 এই দুটি মান দেখো আমাদের দুইটা কন্ডিশনই আমাদের কোশ্চেনে যে দুইটি কন্ডিশন আছে দুইটি কন্ডিশনে ফিল আপ করেছে, তাহলে আমাদের এখানে সেটটা আসলে কি হবে, 4,5। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড ম্যাথটিতে কি আছে, এখানে বলছে যে x বিলংস টু জেড। জেড আসলে কি, জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা আমরা ইন্টিজার যেটা বলি, সেটা হচ্ছে 0 সহ যত আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা সবগুলো সংখ্যাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা বলা যায়। আচ্ছা, এখন এখানে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে একটু দেখি। সেকেন্ড যে কন্ডিশনটা আছে, প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার করলে, মানে এক্স এর মান যেটা ধরবো সেটাকে স্কোয়ার করলে অবশ্যই 5 থেকে বড় হতে হবে, আর এক্স এর মানকে কিউব করলে সেটা হয় 36 এর সমান বা তার থেকে ছোট হতে হবে। আচ্ছা, এটা আমরা দেখো লিখে নিয়েছি, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, দেখো পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় হবে, এবং ঘন, এখানে হচ্ছে ঘন আছে, এবং ঘন হচ্ছে 36 এর সমান বা তার থেকে ছোট হবে, ও তাদের সেট হচ্ছে আমরা বের করব। আর এখানে জেডটা আসলে কি, জেড যেহেতু পূর্ণ সংখ্যা, 0 সহ আমাদের সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এখানে আছে কি এক্স এর মান আমরা ফার্স্টে হচ্ছে 0 যদি বসাই, দেখো ফার্স্টে হচ্ছে এক্স এর মান 0 যদি বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্রথম কন্ডিশনে যদি মান বসাই, এক্স স্কোয়ার হচ্ছে 0 কে স্কোয়ার করলে 0ই হয়, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল 5 থেকে বড় হবে, কিন্তু 0 তো আমাদের 5 থেকে বড় না। এরপরে দেখো কি আছে, সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে এক্স কে কিউব করলে 36, এক্স এর মান হচ্ছে 0 ধরেছি, তাহলে এটাকে কিউব করলে 0ই হয়, সেটা কিন্তু 36 থেকে ছোট। আচ্ছা, এরপরে দেখো এভাবে, যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা বলা হয়েছে, আমাদের পজিটিভ নেগেটিভ সবগুলো মানে বসিয়ে দেখাতে হবে। তো এক্স এর মান এরপরে হচ্ছে আমরা একবারই ধরেছি +-1 যদি হয়, দেখো এটাকে স্কোয়ার করলে, যদি স্কোয়ার আছে আমাদের মাইনাসটা থাকে না, এখানে স্কোয়ার করলে হচ্ছে দুটো একবারই করে দাও, 1 হয়ে যায়, তাহলে 1 কে ধরলে স্কোয়ার করলে 1, যেটা 5 থেকে কি বড় না। এরপরে দেখো যদি 1 কে কিউব করি, আমরা এখানে +-1 ধরেছি, তাহলে 1 কে কিউব করলে কি আসবে, +-1 আসবে, যেটা হচ্ছে 36 থেকে কি ছোট। আচ্ছা, এরপরে দেখো সেম ভাবে আমরা এক্স এর মান হচ্ছে +-2 ধরেছি, এটাকে স্কোয়ার করলে হবে কত আমাদের 4। আচ্ছা, 4 যেহেতু আমাদের কন্ডিশন ছিল 5 থেকে বড় হবে, বাট এখানে 4 আসছে 5 থেকে ছোট, এবং যদি 4 কে আমরা কিউব করি, আর 4 না সরি 2 ধরেছি, 2 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে আমাদের কত হয়ে যায়, 8 হয়ে যায়, +-8, যেহেতু প্লাস মাইনাস আছে। এখন এই প্লাস এবং মাইনাস দুইটাই আমাদের 36 থেকে কি ছোট। এখানে দেখো প্লাস মাইনাস বিবেচনা করা হয়েছে, অর্থাৎ +1 -1 দুইটাই হচ্ছে আমাদের কি 36 থেকে ছোট। তোমরা যদি চাও যে +1 এবং -1কে আলাদা আলাদা ভাবে এখানে বসিয়ে দেখাবে তাও হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সেকেন্ডটাও সেম, এই যে প্লাস এবং মাইনাস, +8 -8 দুটোই হচ্ছে আমাদের 36 থেকে ছোট। এরপরে কি ধরেছি দেখো, পরেরটা হচ্ছে +-3, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 9 হয়ে যায়। আচ্ছা, এই 9 হচ্ছে 5 থেকে বড়, অতএব এটা আমাদের কন্ডিশন ফিল আপ করেছে। এবং 3 কে যদি আমরা কিউব করি আমাদের +-27। আচ্ছা, +27 এবং -27 দুটোই হচ্ছে 36 থেকে কি ছোট। দেখো এই হচ্ছে সেই মানটা যেটা আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে। এরপরে কি ধরলাম দেখো, আচ্ছা এখানে দুইটা আমি আলাদা আলাদা ভাবে করেছি, এক্স হচ্ছে 4 এবং এক্স এর মানটা -5 কেন করেছি,
বলছি। দেখো যদি আমরা 4 ধরি, 4 ধরি স্কোয়ার করলে হচ্ছে 16, যেটা 5 থেকে বড়, আর 4 কে কিউব করলে হচ্ছে 64। আমাদের কন্ডিশন ছিল হচ্ছে 36 থেকে ছোট হতে হবে। তো আমরা যদি +4টাকে দেখো কিউব করি, আমাদের আসে +64। এটা হচ্ছে 36 থেকে অবশ্যই বড়, এটা আমাদের গ্রহণযোগ্য না। কিন্তু যখন আমরা মাইনাস মানটা ধরবো, দেখো -4 কে স্কোয়ার করলে 16, এটা কন্ডিশন ফিল আপ করেছে। এবং এখানেও দেখো যে এক্স এর মানটা যখন আমরা -4, এটাকে আমরা কিউব করব, কিউব করলে অবশ্যই আমাদের -64। -64 কিন্তু 36 থেকে ছোট, যেহেতু এটা আমাদের নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার অলওয়েজ পজিটিভ নাম্বার থেকে ছোটই হয়। তো এইটা কি ছিল, এর আগে যেটা যখন আমরা +4 ধরেছিলাম তখন কিন্তু আমাদের +64 কিন্তু 36 থেকে ছোট না। যার কারণে এই +64 যেহেতু আসছে, মানে +4 যখন ধরেছি তখন কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ হয়নি। কিন্তু যখন -4 ধরবো, -4 কে কিউব করলে হচ্ছে -64, এটা কিন্তু আমাদের কন্ডিশনকে ফিল আপ করেছে। ওকে, এরপরে দেখো কি, এক্স এর মান যদি আমরা 5 ধরি, 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, যেটা 5 থেকে বড়, এবং 5 কে যদি কিউব করি 125। দেখো এটাও আমি আলাদাভাবে বসিয়েছি প্লাস। এখন তুমি যতগুলো প্লাসের মান নিবে, প্রত্যেকটা প্লাসের মানকে কিউব করলে অবশ্যই 36 থেকে কি আসবে বলো তো, 36 থেকে বড় আসবে, যেটা হচ্ছে আমাদের কন্ডিশন ফিল আপ করবে না। কিন্তু তুমি যদি এই সেম মানটাই নেগেটিভ ধরো, মাইনাসটা নেই, তাহলে কি হবে, সেটাকে কিউব করলে অবশ্যই ঋণাত্মক মান আসবে, এবং ঋণাত্মক মানগুলো হচ্ছে আমাদের কি হবে, ঋণাত্মক মান অবশ্যই এই ধনাত্মক মানে থেকে ছোট। আচ্ছা দেখো, এই জন্য আমি দুইটা আলাদাভাবে বসিয়ে দেখিয়েছি। প্লাস যেটা ধরেছি এটা আমাদের গ্রহণযোগ্য না। তো যখন মাইনাস ধরবো, -5 কি স্কোয়ার করলে হচ্ছে 25, যেটা হচ্ছে 5 থেকে কি বড়, আর কিউব করলে -5 কি কিউব করলে আসছে -125, যেটা হচ্ছে কি আমাদের 36 থেকে ছোট। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে +-3 দুইটি আমাদের গ্রাফ ছিল, কারণ +27 -27 দুইটাই হচ্ছে আমাদের 36 থেকে ছোট। কিন্তু এরপরে যতগুলো তুমি পজিটিভ নাম্বার নিবে, দেখো এই যে এখানে দেখো আমি দুইটা দেখিয়েছি, বাকিগুলো ডট ডট দিয়েছি, বাকিগুলো করতে হবে না, দেখানোর প্রয়োজনে, বুঝে গেলে। এখানে দেখো কি আছে 4, আর এখানে হচ্ছে 5। প্লাসের মান দেখো, প্লাসের মান যে দুটোই নিয়েছি, দুটো একটাও হচ্ছে আমাদের 36 থেকে ছোট না। ইভেন এরপরে যেগুলোই নিবে, যতগুলোই পজিটিভ নাম্বার নিবে, পজিটিভ মানগুলোকে যদি আমরা কিউব করে দিই, তাহলে কখনোই 36 থেকে আর ছোট আসবে না, সবগুলোই কি আসবে 36 থেকে বড় আসবে। কিন্তু তুমি যতগুলো নেগেটিভ মান নিবে, দেখো এখানে আছে নেগেটিভ মানের যেগুলো নিয়েছি, দেখো নেগেটিভ মানে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করবে। দেখো নেগেটিভ মান যেগুলোই নিবা সবগুলোকে বর্গ করলে 5-এর বড় আসবে, এবং নেগেটিভ মান যতগুলোই নিবে সবগুলোকেই ঘন করলে আমাদের 36 এর ছোট হবে। তার মানে আমরা বলতে পারছি +-3 থেকে নিয়ে শুরু করে, এই +-3টা হচ্ছে আমাদের এখানে দুটোই হবে। আচ্ছা, +-3 হচ্ছে দুটোই হবে। এর আগের গুলোতে আবার দেখো যে আমাদের প্লাসের মানগুলো হচ্ছে গ্রহণযোগ্য হয়নি, প্লাসের মান যেগুলো রয়েছে ওগুলো 5 থেকে কি আসেনি, বড় আসেনি। তাই হচ্ছে 0 +-1 +-2টা হচ্ছে আমাদের বাদ, দুইটি কন্ডিশন ফিল আপ হয়নি। কিন্তু পরবর্তীতে দেখো +-3 এটা আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে। আর এরপর থেকে কোনো পজিটিভ নাম্বার আর হবে না, কারণ 36 থেকে ছোট আসবে না। কিন্তু মাইনাস সবগুলো মানে হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে। এই জন্য দেখো আমাদের নির্ণয় সেটটা কিভাবে হয়েছে, যে আমাদের +-3টা গ্রহণযোগ্য হবে। এর +-3 থেকে 3 এর পরে থেকে যত নেগেটিভ নাম্বার আছে সেগুলো হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করে, পজিটিভ যে নাম্বারগুলো আছে সেগুলো ফিল আপ করে না, যার কারণে হচ্ছে পজিটিভ নাম্বারগুলো আর হবে না। সেটের আজকে আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখবো, যেগুলো হচ্ছে সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো প্রথমে আমি এখানে প্রশ্নগুলো তুলে নিয়েছি, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2.1 এর 2 নাম্বার ম্যাথ। দেখো এখানে কি কি আছে, তিনটি ম্যাথ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম ম্যাথটি দেখো কি আছে, 3, 5, 7, 9, 11। তো এটি আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে প্রথম যে ম্যাথটি রয়েছে 3, 5, 7, 9, 11, এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখানে মানগুলো কি আছে দেখো, প্রথমে একটু ভালো মতো খেয়াল করো, এখানে প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা একটা নির্দিষ্ট ইয়েতে লিখতে পারি যে এই বিজোড় সংখ্যাগুলো আসলে কত থেকে কত এর মধ্যে আছে। একটু ভালো মতো যদি খেয়াল করো, এখানে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, সকল বিজোড় সংখ্যাগুলো এই তালিকা পদ্ধতিতে আছে। তো আমরা এটা একটু গুছিয়ে লিখে নিয়েছি, দেখো যে সেটটি 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এগুলো সবগুলোই আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি,
গঠন পদ্ধতিতে লেখা যায় যে এক্সটা হচ্ছে কি এক্স বিলংস টু এন, কারণ এখানে হচ্ছে সবগুলো উপাদান বিজোড় সংখ্যা তাই, এবং এখানে সবগুলো উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই বিলংস টু এন, এবং এখানে প্রত্যেকটি উপাদান যেহেতু বিজোড় সংখ্যা তাই আমরা এখানে লিখে দিয়েছি যে এক্স হচ্ছে আমাদের কি হবে, বিজোড় সংখ্যা হবে। এবং সংখ্যাগুলো কত থেকে কত এর মধ্যে আছে, সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে এই তালিকা পদ্ধতিটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি গঠন পদ্ধতিতে। আচ্ছা, এরপরে সেকেন্ড কি ম্যাথটি আছে দেখো, সেকেন্ড ম্যাথটিতে আছে 1 2 3 4 6 9 12 18 আছে 36। এই উপাদানগুলোকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি, তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদানকে যদি আমরা এভাবে লিখি 36 এর গুণনীয়ক হিসেবে পাওয়া যায়। দেখো এখানে আমরা এভাবে লেখা যায়, 36 কে যদি আমরা ভাঙাই 1 into 36 লেখা যাবে, 2 into 18 লেখা যাবে, 36 আসে, 3 into 12 আসে, 3 to 12 ইকুয়াল হচ্ছে 36 আসে, 4 into 9 36, 6 into 6 হচ্ছে আমাদের 36। এর পরে যদি যাই তাহলে আর আসবে না, রিপিট আসবে। সো এই পর্যন্তই আসে। তো এই মানগুলো নিয়ে একটু খেয়াল করো, যেখানে 1 2 3 4 6, 1 2 3 4 6, দেন হচ্ছে 9 12 18 36, 9 12 18 36। তাহলে এই উপাদানগুলো আসলে কি, এই উপাদানগুলো হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের এখানে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই আমরা লিখবো x বিলংস টু n, এবং এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের 36 এর কি আসবে, গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু সবগুলো উপাদান 36 এর গুণনীয়ক, একবার লিখে দেওয়া যায় সেট গঠন পদ্ধতিতে যে 36 এর গুণনীয়ক। ওকে ফাইন। তারপরে হচ্ছে কি আছে দেখো, গ নাম্বার ম্যাথ কি আছে, গ নাম্বার ম্যাথে প্রত্যেকটি উপাদান হচ্ছে প্লাস মাইনাস আকারে আছে। যেহেতু প্লাস এবং মাইনাস হচ্ছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 4 5 6, অবশ্যই এটা আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস 4 থেকে প্লাস মাইনাস 6 পর্যন্ত, আমরা এটাকে একটু কিভাবে লিখতে পারি দেখি। প্লাস মাইনাস 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 60, এবং সেই মানটাকে যদি আমরা কিউব করি তাহলে প্লাস মাইনাস 64। এরপরের মানটা হচ্ছে প্লাস মাইনাস 4, এটাকে স্কোয়ার করলে 25, কিউব করলে হচ্ছে প্লাস মাইনাস 125। এরপরে কি আছে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এটাকে স্কোয়ার করলে 36, আর যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 216। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন উপাদানগুলোকে বর্গ করেছি, বর্গ করলে উপাদানগুলোর বর্গ হচ্ছে 16 অপেক্ষা কি আসছে, 16 অপেক্ষা বড় বা তার হচ্ছে সমান হবে, কারণ 16 এর সমান এবং তার থেকে বড়, এবং 216 এর সমান বা তার থেকে ছোট মানগুলোই হচ্ছে কি এই সেটের উপাদান। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে সবগুলো পূর্ণ সংখ্যা তাই x বিলংস টু z, এবং কন্ডিশনের অনুযায়ী আমাদের এসেছিল যখন আমাদের এই মানটাকে আমরা স্কোয়ার করেছি সেটা হচ্ছে 16 এর সমান বা তার থেকে বড় মানগুলো হবে। এবং কিউবের ক্ষেত্রে কি আসবে দেখো, কিউবের ক্ষেত্রে হচ্ছে 216 এর সমান বা তার থেকে ছোট যে উপাদানগুলো রয়েছে বা মানগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের এই সেটের হচ্ছে উপাদান সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x এর উপাদানগুলোকে বর্গ করলে তার সমান বা তার থেকে বড়, এবং x এর মানগুলোকে ঘন করলে তার সমান বা তার থেকে ছোট সকল উপাদানই হচ্ছে এই সেটের সেট। এটাকে এইভাবে গঠন পদ্ধতিতে লেখা যাবে। আজকে আমরা করব সেটের 2.1 অনুশীলনী 2.1 এর কিছু ম্যাথ। তো দেখো প্রথমে কি ম্যাথ আছে, প্রথমে যে ম্যাথটি রয়েছে এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2.1 এর অনুশীলনীর একটা ম্যাথ। আমি কোশ্চেনটা বোর্ডে তুলে দিয়েছি, তোমরা দেখে নিও যে 2.1 এর একটি ম্যাথ এটি। এখানে দেখো কি আছে, a ইজিক্যাল টু হচ্ছে a কমা b, আর b ইজিক্যাল টু হচ্ছে a কমা b কমা c, এবং c হচ্ছে a ইউনিয়ন অফ b হলে আমাদের দেখাতে হবে যে p অফ c এর উপাদান সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। আচ্ছা, তো চলো এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে শক্তি সেট করেছিলাম বা পাওয়ার সেট যেটি, তো পাওয়ার সেট যখন করেছিলাম তখন পাওয়ার সেটের উপাদান সংখ্যাগুলো আমরা হচ্ছে জানি যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n-টাকে সমর্থন করে। কিভাবে, যখন আমাদের n এর মান 2 হয় সেক্ষেত্রে আমরা যদি এই n এর মানটা এই সূত্রে বসাই 2 কিউব, তার মানে হচ্ছে কত আমাদের 8, তখন আমাদের কি আসবে, আমাদের উপসেট সংখ্যাটা আসবে 8টি। তো আমাদের যদি n এর মান 3 হয় তাহলে 2 এর উপর এটি স্কোয়ার হবে, n এর মান যেহেতু 2, 2 স্কোয়ার 4, আমাদের উপসেট সংখ্যা আসবে হচ্ছে কয়টি, 4টি, মানে এখানে আমরা উপাদান পাবো 4টি। আচ্ছা, এরপরে এখানে দেখো 2 কিউব হলে হচ্ছে 8, সেখানেও আমাদের উপসেট সংখ্যা কয়টি আসবে, 8টি আসবে। তো এটা হচ্ছে আমাদের শক্তি সেটের নিয়ম অনুসারে, যে শক্তি সেটের ক্ষেত্রে আমরা দেখব যে এটা হচ্ছে কি আসে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, কারণ আমাদের সে কয়েকটি উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা আসবে। তো চলো দেখি এটা এভাবে করা যায় কিনা। দেখো এখানে ফার্স্টে কি দেওয়া ছিল,
এ এবং বি এর মানটা আমাদের এখানে দেওয়াই আছে। এ হচ্ছে আমাদের এ কমা বি, আর বি হচ্ছে আমাদের এ কমা বি কমা সি। সি এর মানটা এখানে দেওয়া নেই, কিন্তু বলা আছে যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন অফ বি। তো আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি ইউনিয়ন কিভাবে করতে হয়, যে সেটগুলোর সবগুলো উপাদান নিয়ে, একটা যে কটা সেট থাকে মানে যে সেটগুলো নিয়ে আমরা কাজ করব তাদের সবগুলো উপাদান মিলিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে কি আমাদের ইউনিয়ন সেট। তো এখানে দেখো এ বি ইউনিয়ন হচ্ছে এ বি সি, তাহলে এখানে আমাদের সবগুলো উপাদান যদি নেই কি আসবে, এ কমা বি কমা সি, এটাই হচ্ছে আমাদের সি এর ভ্যালু। আচ্ছা, এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পি অফ সি। এখানে পি অফ সি বলতে বোঝাচ্ছে হচ্ছে সি এর পাওয়ার সেট, ওকে, বা শক্তি সেট। আচ্ছা, তাহলে পি অফ সি আমরা কিভাবে নির্ণয় করব, এটা আমি এর আগে একটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি শক্তি সেটের ম্যাথটা পড়িয়েছিলাম। ওখানে ডিটেলস আলোচনা আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, পাওয়ার সেট আমরা কিভাবে বের করি, পাওয়ার সেট বের করার আগে পাওয়ার সেট কি জিনিস সেটা আগে জানি, যে উপসেটের সেট। তাহলে আমাদের যে সেটটি নিয়ে কাজ করছি মানে সি, সি এর আমরা উপসেট সংখ্যা বের করব এবং তার সেটটাই হচ্ছে কি আমাদের পি অফ সি, বা হচ্ছে এখানে হচ্ছে সি এর শক্তি সেট। তাহলে দেখো এখানে আমরা যেহেতু সি নিয়ে কাজ করছি, সি হচ্ছে এ বি সি, এদের হচ্ছে উপসেট সংখ্যা বের করবো। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এই দেখো এখানে আমরা এ লিখতে পারি, এ একটি সেট যেটা হবে এ সি এর উপসেট, বি কে লিখতে পারি, সি কে লিখতে পারি। যেহেতু তিনটা সংখ্যা আছে, আমরা দুটি দুটি করে সংখ্যা নিয়েও উপসেট বানাতে পারি। এ বি, এরপরে হচ্ছে এ সি, এরপরে হচ্ছে বি সি। আচ্ছা, এরপরে পুরো সংখ্যাটা যে কটা উপাদান আছে সেগুলো নিয়ে আমাদের একটা উপসেট হয়, আর হচ্ছে আমাদের পাকা সেট। তো এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের কি হলো, পি, এই যে সি এর উপসেট সংখ্যা বের হলো, এবং সেটাকে যদি আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করে দিই তাহলে এটা হয়ে যাবে উপসেটের সেট। এই যে হচ্ছে সেই উপসেটের সেট, এই উপসেটের সেটটাই হচ্ছে আমাদের শক্তি সেট, এটাই হচ্ছে পি অফ সি। অবশ্যই এখানে খেয়াল রাখবে সেকেন্ড ব্রেকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে, কারণ যদি সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ না করি তাহলে এটা কিন্তু সি এর শুধুমাত্র উপসেট আসবে, উপসেটের সেট আসবে না। আমাদের কিন্তু এখানে পাওয়ার সেট বের করতে বলা হয়েছে, আর পাওয়ার সেট মানে হচ্ছে উপসেটের সেট। ওকে, এখানে দেখো সি হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি এর উপাদান সংখ্যা কয়টি আছে, সি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 3টি। এই উপাদান সংখ্যাটাই মূলত আমরা একটা যে সূত্র মাত্র লিখেছিলাম যে 2 টু দি পাওয়ার n, এই nটা দ্বারা বোঝাই হচ্ছে আমাদের যে সেটটির পাওয়ার সেট বের করবো তার উপাদান সংখ্যা। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টি আছে, 3টি। দেখো এখানে যদি আমি 3 বসাই তাহলে আমাদের কত আসে, এই দেখো আমাদের উপসেট 8টা আসছে, 1 2 3 4 5 6 7 8, 8টি উপসেট সংখ্যা এসেছে, বা এই সেটে 8টি উপাদান সংখ্যা এসেছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের যেহেতু আমাদের সি এর উপাদান সংখ্যা 3টি, তাহলে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা আমাদের কয়টি এসেছিল, 8টি। এবং 8কে আমরা লিখতে পারি না 2 কিউব, ভাঙিয়ে লিখতে পারি 2 কিউব। আর এই যে আমরা লিখেছিলাম এনটা, এন এর মান হচ্ছে আমাদের কত, 3, তাহলে আমি 3 এর পরিবর্তে এন বসাতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন। ওকে, কারণ এইখানে যে কয়টা উপাদান আসবে সেটা হচ্ছে এই 2 টু দি পাওয়ার এনটাকে সমর্থন করে। দেখবা যে 2 টু দি পাওয়ার এন এর মান বসালে যেটা আসবে আমাদের এই উপাদান সংখ্যা ওই কয়েকটি আসবে। তাহলে আমরা বলতে পারি না পি অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন করলে আমাদের 8 আসে, যেখানে এন হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। এটি আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে পি অফ সি এর উপাদান সংখ্যাটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন, আর যেখানে আমাদের সিটা হবে হচ্ছে আমাদের সি এর উপাদান সংখ্যা। ওকে, আচ্ছা, এই হচ্ছে সেই ম্যাথটি দেখানো হলো। এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ, দেখবে যে প্রায় আসে। আচ্ছা, এরপর সেকেন্ড যে ম্যাথটি আছে সেটি কি আছে দেখো, সেকেন্ড ম্যাথটিতে এখানে আছে একটা ক্রমজোড় দেওয়া আছে। দেখো যে এখানে দুইটা মান এক্স মাইনাস ইউআই কমা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 কমা এ ওয়াই মাইনাস হচ্ছে আমাদের সি এক্স। তো এখানে যেহেতু আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা জানি যে এখানে প্রথম উপাদানটি হচ্ছে কি, এই যে প্রথম উপাদানটি আছে এটা হচ্ছে আমাদের এক্স, আর পরবর্তীটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, সিমিলার ভাবে এখানেও প্রথম মানটি হচ্ছে আমাদের এক্স আর পরবর্তীটা হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু প্রথম মানটা এক্স, এখানে প্রথম মানটা এক্স, তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা এক্স এর মানটা হচ্ছে কি এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে 0, আর ওয়াই হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত আছে ওয়াই, এখানে এ ওয়াই মাইনাস হচ্ছে সি এক্স। এই হচ্ছে আমাদের দুইটা মান। এখানে দেখো একটু কাজ করেছি, সেটি হচ্ছে এখানে এই 1 নং সমীকরণটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবো এখানে আমাদের এক্স মাইনাস সি ওয়াই এই অংশটা আগে আছে, আমরা এই অংশটাকে আগে নিয়ে এসে বাকি অংশটা পরে নিয়ে দিয়েছি, জাস্ট একটু সাজিয়ে নিয়েছি এটাকে আমরা সাইড পরিবর্তন করে। আচ্ছা, এরপরে দেখো 1 নং এবং 2 নং সমীকরণটাকে তুমি যে কোনো উপায়ে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবে। ওখানে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলা হয়েছে, যে কোনো ওয়েতে তুমি এক্স ওয়াই এর মান বের করতে পারো, চাইলে অপনয়ন প্রতিস্থাপন বা হচ্ছে আর গুণনের মাধ্যমে। তা আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি। দেখো প্রথমে হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আমাদের হচ্ছে কোনো একটা মান দিয়ে গুণ করে
আমাদের দুইটি সেটের যে কোনো একটা অংশকে বাদ দিয়ে দিতে হয়, যে কোনো একটা অংশকে মিলিয়ে বাদ দিয়ে দিতে হয়। দেখো এখানে আমরা সে কাজটি করেছি। 1 নং সমীকরণটাকে আমরা এখানে মূলত যেটাকে বাদ দিয়েছি সেটা হচ্ছে এক্স এর যে মানটা আছে এই অংশটাকে বাদ দিতে চাচ্ছি। তাহলে এটা সহগ কি আছে, দেখো এখানে এক্স এর সহগটা হচ্ছে এ, আর এখানে এক্স এর সহগটা হচ্ছে আমাদের সি। আমরা এই যে যে সি মানটি রয়েছে অর্থাৎ 2 নং সমীকরণে, সেটা দ্বারা 1 নং সমীকরণকে গুণ, এবং 1 নং সমীকরণে যে এ আছে এটা দ্বারা আমরা 2 নং সমীকরণকে কি করবো, গুণ। আচ্ছা, গুণ করে যদি আমরা এটাকে যোগ করি তাহলে দেখো আমাদের এক্স অংশটি কাটা চলে যায়, কাটা চলে যাবে এবং ওয়াই অংশটি রয়ে যাবে। এখান থেকে আমরা একটা মান বের করতে পারবো। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 নং সমীকরণটাকে সি দ্বারা এবং 2 নংটাকে হচ্ছে এ দ্বারা গুণ করবো। 1 নং সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি, একটু ভালো মতো খেয়াল করো, এখানে আছে কি এ, এটার সাথে সি গুণ করলে কি আসবে, এসি এক্স মাইনাস, এখানে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে কি, এখানে সি একটা আছে, আরো একটা সি যদি গুণ করি তাহলে সি স্কোয়ার হয়ে যায়, সাথে ওয়াই ইজিক্যাল হচ্ছে যেহেতু এর পাশে জিরো, তো আমাদের জিরোই থাকবে। এরপরে আমরা 2 নং সমীকরণকে গুণ করবো কাকে দ্বারা, 2 নং সমীকরণকে হচ্ছে আমরা এ দ্বারা। তাহলে এ দ্বারা গুণ করলে এটা কি আসে, দেখো এখানে যদি আমি এ দ্বারা প্রথম মানটাকে এ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার ওয়াই, দ্বিতীয় মানটিকে এ দ্বারা গুণ করলে হচ্ছে এ সি এক্স আসবে। এবার তৃতীয় যে মানটি আছে এ স্কোয়ার, এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ কিউব মাইনাসের মাইনাস, এরপরে আবার এ দ্বারা যদি আমি সি স্কোয়ারকে গুণ করি তাহলে হচ্ছে এ সি স্কোয়ার। জাস্ট আমরা নর্মালি গুণ করে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমরা এখানে যোগ করছি দুটি সমীকরণকে, অথবা আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এখানে দেখো এসিএক্স মিলে গেছে, যেটা প্লাসে মাইনাসটা আমাদের কি হয়ে যায়, কাটা। তাহলে বাকি কি থাকে, দেখো প্লাস এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই থাকে। আর অপর যে অংশটি রয়েছে সেটাতে থাকবে হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে এ সি স্কোয়ার। তো এখান থেকে দেখো প্রথম অংশে আমাদের কি কমন যায়, দুইটি অংশে আমাদের ওয়াই আছে, তাহলে ওয়াই কমন যায়। কমন নেওয়া মানে হচ্ছে ওই মানটা দ্বারা যে মানগুলো থেকে আমরা কমন নিব সেটাকে ডিভাইড করা। তাহলে ওয়াই যদি আমি কমন নিই তাহলে ওয়াই দ্বারা প্রথম মানটিকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাসের মাইনাস, সি স্কোয়ার ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে হচ্ছে আমাদের সি স্কোয়ার। আচ্ছা, এর পরের অংশটি থেকে আমাদের কি কমন যায়, দেখো এখানে এ আছে 3টি, এখানে এ আছে 1টি, আমরা যদি সর্বনিম্ন যেটা সেটাই তো কমন যায়। তাহলে এখানে দুইটা অংশে এ আছে, বাট এখানে এ কিউব এখানে এ, তার মানে কয়টা এ কমন যাবে, অবশ্যই একটা। আচ্ছা, একটা। এরপরে দেখো এখান থেকে যেহেতু এ কমন নিয়েছি, কমন নেওয়া মানে হচ্ছে ওই মানটা দিয়ে ভাগ করা, ভাগ করো। এই কিউবকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এ স্কোয়ার থাকে মাইনাসের মাইনাস, এ সি স্কোয়ারকে তুমি যদি এ দ্বারা ভাগ করো এ এবং এ কাটা গিয়ে সি স্কোয়ার থাকে। দেখো উভয় অংশে আমাদের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মিলে গেছে, তার মানে এই দুইটা অংশ আমাদের কাটা। তাহলে থাকে কি আমাদের ওয়াই ইকুয়ালটি হচ্ছে আমাদের, দেখো একটা মান আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে ওয়াই এর মানটা। এখন এই ওয়াই এর মানটা যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে। তো দেখো ওয়াই এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। আচ্ছা, দেখো 1 নং সমীকরণে কি ছিল, এক্স মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল 0। তো আমাদের এক্সটা এক্সই থাকবে, মাইনাসের মাইনাস, সি ইন্টু ওয়াই, সি ইন্টু ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান যেটা সেটা আমরা এখানে বসাবো। ওয়াই এর মান হচ্ছে আমাদের এ ইজিক্যাল হচ্ছে 0। দেন আমরা সাইড চেঞ্জ করবো, এখানে আছে মাইনাস এসি, সাইড চেঞ্জ করলে হচ্ছে প্লাস এসি। একটু ভালো মতো খেয়াল করো, উভয় অংশে আমাদের এ অংশটা মিলে গেছে, এখানেও এ এখানেও এ, তাহলে এ আর এ কাটা, তাহলে এক্স এর মান কত থাকে আমাদের সি। এই হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমরা ক্রমজোরটা কি পেলাম, যে এক্স কমা ওয়াই ইজিক্যাল হচ্ছে, দেখো এখানে ফার্স্টে এক্স দেন হচ্ছে ওয়াই লিখেছি, ইজিক্যাল হচ্ছে এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে সি কমা ওয়াই এর মানটা হচ্ছে কি, ওয়াই এর মানটা হচ্ছে আমাদের এ। এভাবে হচ্ছে এই ম্যাথটা সমাধান করা যায়। তোমরা চাইলে হচ্ছে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো, চাইলে আর কোন একই আনসার আসবে, যে যেভাবে সুবিধা মনে করো সে সেভাবে এটাকে সমাধান করতে পারো। দেখো এখানে তোমাদের আরেকটি ম্যাথ দেওয়া আছে, এটাও হচ্ছে ক্রোমোজোরের একটি ম্যাথ। দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 2.1 অনুসারে 7 হচ্ছে গ নাম্বার ম্যাথটি। এখানে দেখো একটু আগে যে ম্যাথটা করিয়েছিলাম তার হচ্ছে সিমিলার একটা ম্যাথ এটা। 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কত বসানো যাবে, 1, কারণ এই দুটি হচ্ছে আমাদের ক্রোমোজোরের এক্স এর ভ্যালু। আর এখানে 13 ইকুয়াল হচ্ছে আমাদের 3x মাইনাস 2y, কারণ এটা হচ্ছে কি আমাদের y এর ভ্যালু দুইটি, তাই। আচ্ছা, এখানে দেখো আমরা একটু সাইড চেঞ্জ করে নিয়েছি, গুছিয়ে লিখেছি যে 3x আগে হবে 3x প্লাস 2yটা, এন্ড 13টা হচ্ছে পরে, জাস্ট এটার সাথে সেম করার জন্য। তো এটাকে একটু সাজিয়ে নিয়েছি 1 এবং 2 নং সমীকরণ। এখন এই দুটি সমীকরণকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করে হচ্ছে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারবো, চাইলে অপনয়ন, না হলে প্রতিস্থাপন, আর কোনো যে কোনো একটি পদ্ধতি। তো আমরা এখানে আর্গনের পদ্ধতিতে সমাধান করেছি। দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যেহেতু আর্গনের পদ্ধতিতে সমাধান করছি, তাহলে আমাদের এমন কোনো মান দিয়ে গুণ দিতে হবে যেন আমাদের দুইটা সমীকরণ একটি মান হচ্ছে কি হয়ে যায়, সেম হয়ে যায়, সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে দেখো এখানে খুব ইজিলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে আমাদের ওয়াই, এটা আমাদের 2y। আমরা যদি ওয়াইটাকে বাদ দিতে চাই, ওয়াই এর মানের সাথে দেখো এখানে ওয়াই এর মানের সাথে আছে হচ্ছে আমাদের 2,
আর এখানে y এর মানের সাথে মনে মনে হচ্ছে আমাদের কত আছে 1। তাহলে এই ওয়ান যেটা 1 নং সমীকরণে y এর মান বাদ দিতে চাচ্ছি তার যে সহগ সেটা হচ্ছে 2 নং সমীকরণকে গুণ দিব। তো 1 দ্বারা গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এটা না লিখলেও হয়, সমস্যা নেই। কিন্তু যেটা আমাদের 2 নং সমীকরণে 2 আছে, এটা দ্বারা আমরা 1 নং সমীকরণকে কি করব, গুণ করব। এই যে দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব এবং 2 নং যে সমীকরণটা রয়েছে 2 নং সমীকরণটা হচ্ছে কি করে দিব, যোগ করে দিব। কারণ ওই যে 1 দিয়ে গুণ সেটা করলে তো মানের পরিবর্তন হয় না, সেটা এখানে না করলেও হবে, করতে হবে না। আচ্ছা, এখানে দেখো যদি আমরা 1 নং সমীকরণকে যেহেতু আমরা 2 দিয়ে গুণ দিব, 2 দ্বারা গুণ করলে কি হবে, 6 দোকানে 12 x মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করলে 2y ইকুয়াল হচ্ছে 1 * 2 ইকুয়াল হচ্ছে আমাদের 2। আর 2 নং সমীকরণটা আমাদের যা ছিল তাই। দেখো এখানে আমাদের প্লাসে মাইনাসে 2yটা কাটা যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে যদি আমরা যোগ করছি আমাদের কিন্তু মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। প্লাস মাইনাসে 2y কাটা যায়। আচ্ছা, এখানে দেখো 12x আর হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে আমাদের কত হয় 15x। যোগ করলে এটা যোগ আকারে আছে, এই দুটাও সেম, যোগ করলে হচ্ছে 15টা এখানে গুণ আকারে ছিল, x এর সাথে সাইড চেঞ্জ করলে ভাগ হবে এবং 15 আর 15 কাটা গিয়ে হচ্ছে আমাদের 1। এই হচ্ছে আমাদের x এর ভ্যালু। এবার এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের হচ্ছে y এর মানটা বের হয়ে যাবে। তো দেখো x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। 1 নং সমীকরণে আমরা যদি x এর জায়গায় x এর মানটা বসে তাহলে কি হয়, দেখো এখানে আছে 6x, তাহলে 6 * x এর মান কত আমাদের, এই যে x এর ভ্যালু 1 আমরা এখানে বসাবো। আচ্ছা, এরপর আছে মাইনাস, তারপরে হচ্ছে আমাদের y ইকুয়াল হচ্ছে আমাদের কত 1। আচ্ছা, এবার দেখো 6 * 1 = 6 মাইনাস y ইকুয়াল হচ্ছে আমাদের 1। এখানে আমরা সাইড চেঞ্জ করব, সংখ্যাটাকে একসাথে করার চেষ্টা করব। তাহলে এখানে 6টা প্লাস আকারে ছিল, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা -6 হয়ে যায়, আর এখানে -yটা রয়ে যায়। আচ্ছা, 1 - 6 ইকুয়াল হচ্ছে আমাদের -5। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, বা আমরা উভয় পক্ষে মাইনাস গুণ করে দিয়েছি, তাহলে y এর মান হচ্ছে আমাদের কত 5। দেখো x এবং y এর মানটা পেয়ে গিয়েছি, x এবং y, x এর মানটা আমাদের কত ছিল 1, এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের 1, আর y এর মানটা কত ছিল আমাদের 5, এই যে y এর ভ্যালু হচ্ছে আমাদের 5। এই ছিল আমাদের এই ম্যাথের সমাধান। পরবর্তী কি ম্যাথ আছে দেখো, পরবর্তী ম্যাথটাতে p এবং q এর মান দেওয়া আছে এবং r এর মানটা ডিরেক্ট না দিয়ে ওরা দিয়ে দিয়েছে যে r ইকুয়াল টু হচ্ছে p বাদ q। এখান থেকে আমাদের বের করতে হবে p ইউনিয়ন অফ q ইনটু হচ্ছে আমাদের কত r। আচ্ছা, দেখো এখানে আমরা মানগুলো বের করে নিই। p এবং q এই দুইটা মান আমাদের দেওয়াই ছিল, p এবং q এর মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আর r হচ্ছে কি দেওয়া ছিল, r ইকুয়াল টু হচ্ছে p বাদ q। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমাদের কি আসে, দেখো p এর মান হচ্ছে 357 মাইনাস বা বাদ হচ্ছে q হচ্ছে কত 57। তাহলে আমরা যদি বাদ দেওয়ার যে নিয়মটা আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম, যে আমাদের দেখতে হবে কোন রাশিগুলো মিলে যায়। এখানে 57 এবং 57 দুইটা উপাদান হচ্ছে আমাদের মিলে যায়, তাহলে বাকি কি থাকে 3। প্রথম অংশে যেটা বাকি থাকে সেটা আনসার। প্রথম অংশটা প্রথম যে সেটটা, প্রথম সেট হচ্ছে পি সেটে বাকি আছে 3, তাহলে 3 হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, আর এর মানটা বের করা শেষ। এর পরের অংশটা খেয়াল করো, যেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখানে আছে পি ইউনিয়ন অফ কিউ। পি ইউনিয়ন কিউ যদি আমরা আগে বের করে নিই, দেন হচ্ছে আর এর সাথে গুণ করে দিই, তাহলে আমাদের ব্যাপারটা সহজ হয়। যে আমরা আগে বের করে নিয়েছি, পি ইউনিয়ন কিউ বের করতে গেলে দেখো কি করতে হবে, পি এর যে উপাদান আছে সেটটা আছে লিখেছি ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের কিউ এর সেট। আচ্ছা, যেহেতু আমরা এখানে ইউনিয়ন করছি, ইউনিয়ন করার নিয়মটা হচ্ছে কি, যে আমাদের সেটের সকল উপাদান নিয়ে হয়, দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি হয় সেটি হচ্ছে আমাদের কি ইউনিয়ন সেট। তাহলে দেখো এখানে আমি সবগুলো উপাদান নিয়ে যদি সেটটা গঠন করি, কি আছে 3 5 7 5 7, তার মানে কি 3 5 7। আচ্ছা, এরপরে এই অংশটা যেহেতু বের করে নিয়েছি, এবার আমরা আর কে গুণ করে দিলে আমাদের মান নির্ণয় হয়ে যাবে। তো দেখো এখানে কি আছে, পি ইউনিয়ন কিউ এর সাথে গুণ হচ্ছে আর, তাহলে পি ইউনিয়ন কিউ এর যে মানটা আমরা পেয়েছি এখানে বসাবো ইন্টু আর এর মানটা এই যে এখানে পেয়েছি 3 বসাবো। আচ্ছা, এবার হচ্ছে গুণের কাজ। আমরা এর আগের একটা ম্যাথে করেছিলাম শক্তি সেট, একটু খেয়াল রাখবে। শক্তি সেটে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা সেকেন্ড বন্ধনী দ্বারা ক্লোজ করি এবং পুরো উপসেটটাকে ক্লোজ করার জন্য আমরা সেকেন্ড বন্ধনী ইউজ করি। কিন্তু গুণের সময় এটা করা যাবে না। গুণের সময় আমাদের সেটের জন্য সেকেন্ড বন্ধনী ঠিক আছে, কিন্তু মাঝের যে উপাদানগুলো সেগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে হবে, সেকেন্ড ব্র্যাকেটে হবে না। এই ভুলটা যদি করো তাহলে দেখো এই ভুলটা করলে তোমার এত কষ্ট করে করা ম্যাথটার মান শুধুমাত্রই 0ই হবে। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করবা তোমরা ম্যাথ করার সময়। দেখো এখানে আমাদের কি আছে, যেহেতু আমরা গুণ করছি একদম সিম্পল একটা গুণ, যে ফার্স্ট হচ্ছে 3 হবে, তারপর হচ্ছে 5 3, দেন হচ্ছে আমাদের 7 3। আচ্ছা, এরপর প্রতিটি উপাদান, গুণের প্রতিটি উপাদান হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে এবং পুরোটা হচ্ছে একটা সেটে আনার জন্য, সেটের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে ক্লোজ করে দেবো, তাহলে আমাদের গুণের কাজটা শেষ। আচ্ছা, এই ছিল আজকের ম্যাথ।
ম্যাথ ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো প্রকারের সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা অনুশীলনের আরেকটি ম্যাথ সমাধান করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো ম্যাথে কি আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে হচ্ছে একটি অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো এখানে একটা কথা বলা আছে যে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে কত, প্রতি ক্ষেত্রে 31, তার মানে হচ্ছে ভাগশেষ হচ্ছে 31 থাকবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের ভাগশেষ 31 থাকবে, আমরা প্রদত্ত যে মানটি আছে সেই মানটি অবশ্যই হচ্ছে কি করে নিব, প্রদত্ত যে মানটি দেওয়া আছে সেটা থেকে অবশ্যই 31টা হচ্ছে বিয়োগ করে নিব, এবং এখানে আমাদের যে মানটা হবে সেই মানটা অবশ্যই হচ্ছে কি হবে, 31 থেকে বড় যে মানগুলো আছে সেগুলো নিতে হবে। তো দেখো এখানে কিভাবে আছে লেখা, যে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি হচ্ছে 31 অপেক্ষা অবশ্যই কি হবে, বড় হবে। যেহেতু আমাদের ভাগশেষ 31 থাকবে, তাহলে যে সংখ্যাগুলো আমরা নিব সেটা অবশ্যই 31 থেকে কি হবে, বড় হবে। আর আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রতি ক্ষেত্রে 31টা অবশিষ্ট থাকবে, ভাগশেষ অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট মানটা আমরা এখান থেকে বিয়োগ করে নিব। মান থেকে দেখো 346 থেকে 31কে বিয়োগ করে নিলে হচ্ছে 315, এবং 556 থেকে 31কে বিয়োগ করে নিলে হচ্ছে 525। এদের সাধারণ হচ্ছে গুণনীয়কটাই হবে কি আমাদের এখানে মান। তো দেখো আমরা এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটার জন্য আমাদের গুণনীয়ক সেট হচ্ছে a, এবং সেকেন্ড যে মানটি রয়েছে সেটার জন্য আমাদের হচ্ছে গুণনীয়ক সেট b। তো আমরা যদি এখানে 315 এবং 525-এর গুণনীয়ক বের করে নিই, দেখো কি হয়, 325কে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 325 লেখা যায়, তারপর হচ্ছে 3 ইন্টু 105 লেখা যায়, 5 ইন্টু 63 লেখা যাবে, 7 ইন্টু 45, 9 ইন্টু 35, অ্যান্ড হচ্ছে 15 ইন্টু 21। এরপরে তুমি যদি নাও দেখবে যে রিপিট মান চলে আসছে, তার মানে ওটা আর হবে না, এই পর্যন্তই হবে। এরপরে দেখো 525কে যদি করি তাহলে 1 ইন্টু 525, 3 ইন্টু 173, 5 ইন্টু 105, 7 ইন্টু 75, 15 ইন্টু 35 এবং 20 ইন্টু হচ্ছে 25। এগুলো দ্বারাই হচ্ছে কি মানটাকে মানটার গুণনীয়ক বের করা যাবে। বাকি দেখবা যে করলে হচ্ছে ট্রাই করলে আমাদের রিপিট মান চলে আসবে, আর কি হবে না। তো আমাদের এই পর্যন্তই শেষ। এরপরে দেখো এখানে আমরা একটা কথা বলেছিলাম যে অবশ্যই সংখ্যাটি হচ্ছে 31 থেকে বড়। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে যে মানগুলো 31 থেকে বড়, যেমন 35 প্রথমটার ক্ষেত্রে দেখো 315, 45, 63, 105, 315, এই মানগুলো হচ্ছে কি আমাদের 31 থেকে বড়। তাহলে আমরা এইগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে আমাদের কি 315 এর গুণনীয়ক সেট, যেটাকে আমরা এ ধরে নিয়েছি। তাহলে এ সমান সমান হচ্ছে কত হবে, 35 থেকে নিয়ে 45, 63, 105 আর হচ্ছে 315। এই হচ্ছে আমাদের এ সেটের মান। এরপরে বি এর ক্ষেত্রে দেখো বিতে যেটা বি সেট হিসেবে যেটা ছিল 525, এখানে 31 থেকে বড় মান কি আছে, 35, 75, 105, 175 এবং হচ্ছে 525। তো এই যে দেখো বি এর মানগুলো আমরা এখানে বসালাম, যে 35, 75, 105, 175 এবং 525, এই মানগুলোই হচ্ছে আমাদের কি 31 থেকে বড়। আচ্ছা, এই যে দুইটা সেট, এখানে একটা কথা উল্লেখ ছিল যে এদের যে দুটো স্বাভাবিক সংখ্যা দেওয়া ছিল এবং, একটু ভালো মতো খেয়াল করো, আমরা এবং দ্বারা আসলে কি বুঝি, সেট ফাংশনে আমরা এবং দ্বারা হচ্ছে মূলত কমন এই মানগুলোতে এবং দ্বারা বোঝায় হচ্ছে শুধুমাত্র ইন্টারসেকশন সেট। ওকে, এখানে শুধুমাত্র কমন মানগুলো যাবে, অথবা যেটা থাকে সেটা দ্বারা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, যেটা আমাদের হচ্ছে সকল উপাদান নিয়ে গঠিত হয় সেটের। তো এখানে দেখো আমাদের যেহেতু এই দুইটা কথার মাঝে উল্লেখ ছিল এবং, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা মান যে দুইটা গুণনীয়ক সেট আসছে তাদের থেকে আমরা কমন মানটা নিতে পারি। তাহলে তাদের যে দুইটা সেট আছে, সেট থেকে আমাদের কমন মান কি কি হয় দেখো, যে দুইটা সেটের মধ্যে কমন মান হচ্ছে 35, এখানেও আছে, বি সেটেও আছে, আর একটা হচ্ছে আমাদের কত 105, যেটা আমাদের দুইটি সেটেই আছে। তাহলে দুইটা সেটের মধ্যে কমন ভ্যালু ছিল হচ্ছে 35 এবং 105। এই দুইটা মানে হচ্ছে কি আমাদের এই দুইটা সেটের জন্য, এই দুইটার জন্য হচ্ছে আমাদের সেট, মানে এ এবং বি এর ইন্টারসেকশন করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের 300, এই যে সংখ্যা দুটি আছে তাদের দুইজনের সেট। আচ্ছা দেখো এরপরে আছে তোমাদের সেকেন্ড যে ম্যাথটি, এখানে কি আছে দেখো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 10। কতজন শিক্ষার্থী দুটি খেলাই অপছন্দ করে তা আমাদের ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, দেখো এখানে আমরা ভ্যানচিত্রের মাধ্যমে এটাকে প্রকাশ করেছি, কিভাবে লিখেছি দেখো, যেহেতু আমাদের এখানে অনেকগুলো সেট হবে, যেমন হচ্ছে ফুটবল, তারপরে হচ্ছে আমাদের কি ক্রিকেট, তো দুইটা এবং দুইটার মধ্যে কমন মান, তো আমরা এখানে একটা এখানে আমাদের টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে কি আমাদের 30। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই ভ্যানচিত্রের মধ্যে আমাদের যে 30 জন শিক্ষার্থীর সেট
টোটাল যে শিক্ষার্থী সেট সেটা হচ্ছে আমাদের ইউ, সার্বিক সেট সেটা হচ্ছে আমাদের কত 30। এরপরে দেখো কি, যারা ফুটবল পছন্দ করে তাদের সেট, যারা ফুটবল পছন্দ করে তাদেরকে আমরা তাদের সেটটা হচ্ছে আমরা এফ ধরে নিয়েছি। যারা ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে আমাদের এফ। এবং যারা ক্রিকেট পছন্দ করে তাদের সেটটা হচ্ছে আমরা ধরে নিয়েছি সি। ফলে ভ্যানচিতে চারটি নিষেধ সেটের বিভক্ত হয়েছে। এখানে একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমাদের প্রথম যে সার্কেলটি রয়েছে সেটাকে আমরা ধরেছি হচ্ছে যারা ফুটবল পছন্দ করে তাদের সেটের জন্য, এবং সেকেন্ড যে সার্কেলটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রিকেট পছন্দ করে এবং দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে কি, কমন যে মানটা সেটা হচ্ছে আর। আর হচ্ছে কত, আমাদের এখানে দেওয়াই আছে যে আর, যে দুটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 10, ফুটবল পছন্দ করে 20 এন্ড ক্রিকেট পছন্দ করে হচ্ছে আমাদের 15। টোটাল যে শিক্ষার্থী সংখ্যা সার্বিক সেটা হচ্ছে আমাদের কত 30। আচ্ছা, এটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে দেখো ভ্যানচিত্রে এখানে আমরা চারটা যে অংশ ধরেছি যে পি কিউ আর এস দ্বারা আমরা এটাকে চিহ্নিত করেছি যে আমাদের চারটা নিশ্চিত সেট হয়েছে। একটা হচ্ছে পি কিউ আর, আর হচ্ছে এস। যেটা কিউ ধরেছি সেটা হচ্ছে মূলত শুধুমাত্র যারা কি পছন্দ করে, শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে। এস যে অংশটি আছে তারা হচ্ছে শুধুমাত্র কারা, যারা ক্রিকেট পছন্দ করে। আর যে সেটটি রয়েছে সেটা হচ্ছে তারা উভয় খেলা পছন্দ করে, এবং পি যে সেটটি রয়েছে তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। তো দেখো এখানে আমাদের কি আছে যে উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা, সেটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে আমাদের কত আর। যেটা হচ্ছে কি ফুটবল এবং ক্রিকেটের মধ্যে দুইটা খেলাই পছন্দ করে, হ্যাঁ দুইটার মধ্যে কমন যে মানটা মানে এফ, কমন হচ্ছে হচ্ছে আমাদের ইন্টারসেকশন হচ্ছে আমাদের সি। ফুটবল এবং ক্রিকেটের মধ্যে দুইটা খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কত আর, যাদের সদস্য সংখ্যা আমাদের এখানে বলাই আছে কত 10। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিব, এবং শুধুমাত্র যারা ক্রিকেট পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিব। যেটা আমরা ধরেই নিয়েছি কিউ। কিউ হচ্ছে কি, শুধু ফুটবল খেলা পছন্দকারী শিক্ষার্থী সেট। আচ্ছা, তাদের সংখ্যা কেমন হবে দেখো, আমাদের এখানে টোটাল যে সংখ্যা ছিল যে ফুটবল খেলা পছন্দ করে এমন ফুটবল এবং ক্রিকেট, এখান থেকে দেখো কমন যে মানটা, কমন মানটা হচ্ছে কত, কমন মানটা হচ্ছে আমাদের 10। তাহলে এই যে ফুটবল খেলার অংশটা আছে সেখান থেকে কমন যে দুইটা খেলাই পছন্দ করে এমন অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি যে শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যার সেটটা আসলে কি হবে, আমাদের যে ফুটবল খেলা পছন্দ করে যে সেটটি রয়েছে অর্থাৎ এই পুরো সার্কেল টি কিউ, পুরো সার্কেলটি হচ্ছে আমাদের এফ। এই এফ থেকে আমাদের কমন যে মানটা আছে অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যাকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে তাদের সংখ্যা বের হয়ে যাবে। সিমিলার ভাবে দেখো এস যে অংশটি রয়েছে, এই এস অংশটি হচ্ছে কি, এস অংশটিকে আমরা বিবেচনা করেছি শুধুমাত্র যারা কি পছন্দ করে, শুধুমাত্র যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা বের করে নিয়েছি, তাদের সংখ্যা ধরে নিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের টোটাল যে অংশটা আছে মানে সি, এই সি অংশটা কি ছিল আমাদের, সেটা হচ্ছে শুধু ক্রিকেট খেলার জন্য। তো ক্রিকেট খেলার যে অংশটা পুরোটা একটু খেয়াল করো, এখানের মধ্যে একটা অংশ যেটা আছে সেটা হচ্ছে উভয় খেলা পছন্দ করে, সেটা হচ্ছে কি আর। আমরা যদি এই 15 থেকে এই আর এর মানটাকে বিয়োগ করে দিই তাহলে বাকি যে অংশটা থাকে বা বাকি যে অংশটা সেটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের ক্রিকেট পছন্দ করে হচ্ছে 15 জন, এবং সেখান থেকে আমাদের বিয়োগ করবো হচ্ছে উভয় খেলা পছন্দ করে যে অংশটা আছে কমন অংশটা সেটাকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, সেটা কত আসবে আমাদের 5। তাহলে আমাদের এখানে দেখো প্রথম যে অংশটি কিউ, যেটা হচ্ছে আমাদের শুধু ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেটের মান হচ্ছে কত 5। ওকে, দুইটা অংশ আলাদাভাবে বের করে ফেলেছি। এখন আমরা এখানে একটা জিনিস বের করবো, এখানে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে যে কোশ্চেনে চেয়েছে যে শিক্ষার্থী কোনো খেলায় পছন্দ করে না, মানে দুইটা যে খেলা আছে দুটি কোনোটাই পছন্দ করে না, এমনটাই আমাদেরকে এখানে বের করতে হবে। আমরা ফার্স্ট এখানে বের করে নিব তারা দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে। দেখো আমাদের এখানে আলাদা আলাদাভাবে বের করা আছে যে আমাদের শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে 10 জন, শুধুমাত্র ফুটবল পছন্দ করে 5 জন, এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী আছে কতজন 10 জন। তাহলে তাদের টোটাল যদি যোগ করি তাদের মধ্যে এমন মান যে তারা হচ্ছে ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে উভয় খেলাই পছন্দ করে এমন এমন সেট কেমন হবে, এমন সংখ্যার সেটে কেমন হবে, যে কোনো একটি অথবা দুটি খেলাই পছন্দ করে, যে কোনো একটি হয় ক্রিকেট না হলে ফুটবল, অথবা যারা দুটি খেলাই পছন্দ করে তাদের সেট। তাহলে যে কোনো একটির মধ্যে কি কি আছে, শুধু ফুটবল শুধু ক্রিকেট, শুধু ফুটবল হচ্ছে আমাদের 10, শুধু ক্রিকেট হচ্ছে আমাদের 5, এন্ড উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কত 10। তাহলে টোটাল আমাদের কত 25। তার মানে 25 জন শিক্ষার্থী রয়েছে যারা ফুটবল, হয়তো কেউ ফুটবল পছন্দ করে, হয়তো কেউ হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, না হয় আমরা হচ্ছে ফুটবল ক্রিকেট উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা।
তাহলে এমন পেলাম হচ্ছে কতজন, আমাদের 25 জন। আমাদের টোটাল শিক্ষার্থী ছিল কতজন, 30 জন। এখন টোটাল শিক্ষার্থী সংখ্যা থেকে যদি আমরা এই অংশটা বাদ দিয়ে দিই, যে ফুটবল অথবা ক্রিকেট অথবা দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যাকে বাদ দিয়ে দিলে অবশিষ্ট যে অংশটা থাকবে, অবশিষ্ট যে শিক্ষার্থী অংশটা থাকবে, তারা হচ্ছে এমন শিক্ষার্থী যারা কোনো খেলায় পছন্দ করে না। তাহলে এখানে আমাদের কি আসে দেখো, যে আমাদের টোটাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 30, সেখান থেকে কোনো না কোনো খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে অবশিষ্ট যে অংশটা থাকে সেটাই হচ্ছে সেই শিক্ষার্থী সংখ্যা যারা কোনো খেলাই পছন্দ করে না। দেখো সেটাকে আমরা পি ধরে নিয়েছি, যে দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী সংখ্যার সেট কি হবে, টোটাল শিক্ষার্থী থেকে আমরা বিয়োগ দিব যারা কোনো না কোনো খেলা পছন্দ করে, হয় ক্রিকেট, না হলে ফুটবল, না হলে উভয়। এমন শিক্ষার্থী সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের কত আসে, 5। তাহলে আমরা পেলাম পি এর মান কত, 5, যেটা হচ্ছে কি ওই শিক্ষার্থী সংখ্যা যারা হচ্ছে কোনো খেলায় পছন্দ করে না, যেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে এবং সেটা আমরা ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। দেখো এই ম্যাথটি যদি আমাদের এমসিকিউতে আসতো অনেক ইজিলি আমরা বের করে ফেলতাম, জাস্ট চিত্র দিয়েই, যে আমাদের এখানে টোটাল যে শিক্ষার্থী সংখ্যা ছিল, ফুটবল খেলা যে সেটটা ছিল সেটা হচ্ছে আমাদের F20 এবং ক্রিকেটের জন্য হচ্ছে আমাদের কত, 15 দেওয়া আছে। আচ্ছা, আর উভয় খেলা পছন্দ করে এমন হচ্ছে আমাদের 10। তো আমরা এখান থেকে শুধু ক্রিকেট পছন্দ করে এমনটা বের করে নিব, যে 20 থেকে আমাদের 10 চলে গেলে শুধু ক্রিকেট যেটা সেটা পাওয়া যাবে। এবং এই যে টোটাল যে আমাদের ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা থেকে আমরা যে উভয় খেলা পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দিলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের দেখো এখানে এই যে শুধু ক্রিকেট পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে, শুধু ক্রিকেট পছন্দ করে এবং উভয় খেলা পছন্দ করে, এই 3 ধরনের শিক্ষার্থীকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা এমন শিক্ষার্থী সংখ্যা পাবো যারা কোনো না কোনো খেলা পছন্দ করে। অর্থাৎ 10 + 10 + 5 এই 3টা দ্বারা বোঝাচ্ছে তারা কোনো না কোনো খেলা পছন্দ করে। তাহলে কত আসে আমাদের টোটাল, 25। এবং আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 30। এখন টোটাল স্টুডেন্ট থেকে আমি যদি এই 25কে বাদ দিয়ে দিই, অর্থাৎ তারা কোনো না কোনো খেলা পছন্দ করে, তাহলে আমাদের অবশিষ্ট যে শিক্ষার্থী থাকে তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। অর্থাৎ 30 থেকে আমরা এই 3টাকে যোগ করে বিয়োগ করে যদি দেই 30 থেকে, তাহলে হয়ে যায় সেই শিক্ষার্থীর সংখ্যা যেটা হচ্ছে কি কোনো খেলাই পছন্দ করে। আচ্ছা, আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা নেক্সট পর্বে সেটা সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।